স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। পাইরেসি করবেন না ও করতে দেবেন না। অল রাইটস অব দি স্টোরি ইজ অনলি উইথ ডিআর প্রোডাকশন। আজকের পটচিত্র অডিওর উপস্থাপনা শাঁকচুন্নি বাড়ির অভিশাপ। গল্পটি পুরো কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল থাকলে সেটা একদমই কাকতালীয়। শুরু হচ্ছে আজকের গল্প। বাংলা, 1892 সাল। ব্রিটিশ শাসিত কলকাতা তখন আধুনিকতার আলোয় সেজে উঠছে, কিন্তু বাংলার গভীরে, যেখানে গঙ্গাসাগরে মেশে সুন্দরবনের সেই নোনাধরা জঙ্গল আর কুয়াশায় ঘেরা গ্রামগুলোতে তখনও পুরনো বিশ্বাস আর অন্ধকারের রাজত্ব। আজ আমরা শুনব এমন এক জমিদার বাড়ির গল্প যার প্রতিটি ইটের ফাঁকে লুকিয়ে আছে রক্ত, বিশ্বাসঘাতকতা আর এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। শ্যামপুর এস্টেট, লোকে যাকে চেনে শাঁকচুন্নি বাড়ি নামে। কলেজ স্ট্রিটের কাছে এক পুরনো মেসের দোতলায় জানলার ধারে বসেছিলেন আইনজীবী নির্মল চ্যাটার্জি। বাইরে তখন শ্রাবণের অঝোর ধারা। কলকাতার আকাশ কালো মেঘে ঢাকা, যেন কোনো অমঙ্গলের বার্তা নিয়ে এসেছে এই বৃষ্টি। নির্মল আনমনে জানলার কাচের ওপর বৃষ্টির খেলা দেখছিলেন। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ডাকপিয়ন ভিজে জবজবে একটা খাম বাড়িয়ে দিল। খামটা হাতে নিতেই নির্মলের ভ্রু কুঁচকে গেল। খামের ওপর লাল কালার সিলমোহর। একটা বাঘ পদ্মফুলকে জড়িয়ে ধরে আছে। শ্যামপুর জমিদারির রাজকীয় প্রতীক। গত 15 বছর এই সিলমোহর তিনি দেখেননি। সেই কবে তার কাকা কালীপদ চ্যাটার্জি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কম্পিত হাতে খামটা খুললেন নির্মল। ভেতর থেকে বেরিয়ে এলো এক জরাজীর্ণ কাগজ। কালির অক্ষরগুলো যেন কাঁপছে। সেই চিঠির প্রতিটি শব্দে যেন ঝরে পড়ছিল এক আসন্ন মৃত্যুর আতঙ্ক। কাকা সেই পরিচিত কিন্তু ভীত কণ্ঠস্বর যেন কাগজের বুক চিরে পেরিয়ে এলো। স্নেহের ভাইপো নির্মল, যদি তুমি এই চিঠি পড়ছ তবে জানবে আমি আর ইহলোকে নেই। আমাদের মধ্যে যতই মতভেদ থাকুক, তুমি আমার একমাত্র জীবিত উত্তরাধিকারী। শ্যামপুর এস্টেট এখন তোমার, তার সমস্ত আশীর্বাদ এবং অভিশাপ সমেত। অবিলম্বে চলে এসো, কিন্তু সাবধান, বাড়ির পুরনো দারওয়ান হরিপদ ছাড়া আর কাউকে বিশ্বাস করো না। বাকিরা এখন অন্য প্রভুর সেবা করে। আর একটা কথা, উত্তর দিকের মহলে 3 তলার সেই বন্ধ ঘরটা, ওটা খোলার চেষ্টা করো না। অমাবস্যার রাতে কালী পুজো না দিয়ে ও ঘরে ঢোকার ফলাফল হবে বড়ই মর্মান্তিক। মা কালী তোমাকে রক্ষা করুন, যা থেকে আমি পালাতে পারলাম না। তোমার কাকা কালীপদ চ্যাটার্জি। 3 দিন পর হুগলি নদী দিয়ে ফটফট শব্দে এগিয়ে চলেছে এক স্টিমার। গন্তব্য সুন্দরবন। দুপাশে ঘন ম্যানগ্রোভ অরণ্য, মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট ছোট জেলে ডিঙি। নির্মল ডেকে দাঁড়িয়ে নদীর খোলা জলের দিকে তাকিয়েছিলেন। মনের মধ্যে হাজারো প্রশ্ন। কাকা কিভাবে মারা গেলেন? আর সেই বন্ধ ঘরেই বা কি আছে? হঠাৎ পাশে এসে দাঁড়ালেন এক মাঝ বয়সী ভদ্রলোক। পরনে সাহেবী পোশাক, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। নির্মলের ভাবনার সুতো ছিঁড়ে দিয়ে পাশে দাঁড়ানো ভদ্রলোকটি এক রহস্যময় হাসি হেসে আলাপ শুরু করলেন। নমস্কার, অ্যাডভোকেট চ্যাটার্জি। অচেনা গলার স্বরে নির্মল চমকে উঠলেন। তিনি সচকিত হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে অবাক হলেন। নমস্কার, কিন্তু আপনাকে তো চিনলাম না। ভদ্রলোক পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে নিজের পরিচয় দিলেন। তার গলায় ছিল প্রচ্ছন্ন গাম্ভীর্য।
আমি ইন্সপেক্টর প্রবোধ সেন, লালবাজার থানা। শুনলাম আপনি শ্যামপুর যাচ্ছেন। বড়ই অদ্ভুত সময় বেছে নিয়েছেন যাওয়ার জন্য। নির্মল একটু ইতস্তত করলেন। কাকার মৃত্যু সংবাদটা এই অচেনা পুলিশ অফিসারের কাছে কেমন শোনাবে ভেবে তিনি ধীর স্বরে উত্তর দিলেন। কেন বলুন তো? আমার কাকা মারা গেছেন, তাই। ইন্সপেক্টর সেনের মুখটা হঠাৎ কঠিন হয়ে উঠল। তিনি নদীর দিকে তাকিয়ে এক গভীর শ্বাস নিলেন, যেন বাতাসের গন্ধে বিপদের আভাস পাচ্ছেন। জানি, কিন্তু শুধু আপনার কাকা নন মিস্টার চ্যাটার্জি। গত 1 মাসে ওই বাড়িতে 3 জন চাকর বাকরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয় থানা কোনো কুলকিনারা করতে পারছে না। নির্মলের চোখ কপালে উঠল। কাকার মৃত্যু স্বাভাবিক নয়, এটা তিনি জানতেন, কিন্তু আরও 3টে মৃত্যু। তার গলা শুকিয়ে এলো। অস্বাভাবিক মৃত্যু? আর আমার কাকা? চিঠিতে তো কিছু লেখা ছিল না। ইন্সপেক্টর এবার নির্মলের চোখের দিকে সরাসরি তাকালেন। তার সেই দৃষ্টিতে ছিল এমন এক বিভৎস অভিজ্ঞতার ছায়া যা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনার কাকাকে তার পড়ার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার মুখ। নির্মলের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তিনি কৌতূহল এবং ভয়ের মিশ্রণে প্রশ্নটা না করে পারলেন না। কি হয়েছিল তার মুখে? ইন্সপেক্টর সেন একটু শিউরে উঠলেন, যেন সেই দৃশ্যটা আবার তার চোখের সামনে ভেসে উঠছে। আতঙ্ক, এমন ভয়ানক আতঙ্ক আমি আমার 25 বছরের পুলিশি জীবনে দেখিনি। যেন সাক্ষাৎ যমদূতকে সামনে দেখেছিলেন তিনি। আর একটা অদ্ভুত ব্যাপার, যে চাকরগুলো মারা গেছে তাদের সবার কপালে একটা পোড়া দাগ ছিল, ত্রিশূলের আকৃতির পোড়া দাগ। ইন্সপেক্টরের কথা শুনে নির্মলের মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সুন্দরবনের এই নির্জন নদীপথে কুয়াশার চাদরে মোড়া প্রকৃতির মাঝে এক অজানা ভয় তাকে গ্রাস করতে শুরু করল। সন্ধ্যা নামার ঠিক আগে স্টিমার ঘাটে ভিড়ল। সেখান থেকে পালকিতে করে যখন তারা শ্যামপুর এস্টেটের গেটে পৌঁছলেন, তখন সূর্য ডুবে গেছে। জঙ্গলের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক অট্টালিকা। ইন্দো সারাসেনিক কায়দায় তৈরি এই প্রাসাদ এককালে হয়তো শ্বেত শুভ্র ছিল, কিন্তু এখন শ্যাওলা আর লতাপাতায় ঢেকে গিয়ে তা এক ভুতুড়ে রূপ নিয়েছে। বিশাল বটগাছের ঝুড়িগুলো এমনভাবে ঝুলে আছে যেন অজস্র কঙ্কালের হাত বাড়িটাকে আঁকড়ে ধরে রেখেছে। মরিচা ধরা লোহার গেটের সামনে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ। গায়ের চামড়া ঝুলে পড়েছে, সাদা দাড়ি বুকের ওপর লুটিয়ে আছে, আর চোখের মণি দুটো ঘোলাটে ছানি পড়া। হরিপদ। বৃদ্ধ দারোয়ান জরাজীর্ণ গেটের আড়াল থেকে বেরিয়ে এলো, হাতে একটা টিমটিমে লণ্ঠন। নির্মলকে দেখে তার ঝাপসা চোখে এক অদ্ভুত আশার আলো জ্বলে উঠল। ছোট বাবু, তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। ছোটবেলার চেনা মানুষটাকে এই অবস্থায় দেখে নির্মলের মনটা ভারাক্রান্ত হয়ে গেল। তিনি এগিয়ে গিয়ে হরিপদর হাতটা ধরলেন। হরিপদ কাকা, কতদিন পর দেখলাম তোমায়, কিন্তু চিঠি পেয়ে চলে এলাম। কাকার এমন হঠাৎ? চুপ করো ছোট বাবু, ওসব কথা এখানে বলো না। দেওয়ালেরও কান আছে। আর তুমি না এলেই ভালো করতে। ইন্সপেক্টর সেন এতক্ষণ চুপ করে সব দেখছিলেন। এবার তিনি বিরক্তি নিয়ে এগিয়ে এলেন। কুসংস্কারাচ্ছন্ন বৃদ্ধের কথায় তিনি বিশেষ আমল দিতে চাইলেন না। কেন হে বুড়ো? নতুন মালিক নিজের বাড়িতে আসবে না তো কে আসবে? হরিপদর চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। সে ইন্সপেক্টরের দিকে না তাকিয়ে শূন্যে দৃষ্টি নিবদ্ধ করে ফিস ফিস করে উঠল। এনি তো শুধু মালিক নন সাহেব,
ইনি রক্তের উত্তরাধিকারী, আর রক্তই তো ও চায়। বাড়িটা আর আগের মতো নেই, ও জেগে উঠেছে। নির্মল ভ্রু কুঁচকে তাকালেন। বৃদ্ধের প্রলাপের আড়ালে লুকিয়ে থাকা ভয়ের কারণটা তিনি বুঝতে চাইলেন। কে জেগে উঠেছে? হরিপদ এদিক ওদিক তাকিয়ে নিল, তারপর খুব সাবধানে, যেন বাতাসের কানে কানে গোপন কথা বলছে, সেই নামটা উচ্চারণ করল। শাকচুন্নি, কলাবাগানের সেই প্রেতাত্মা, সে আবার ফিরে এসেছে ছোটবাবু। বাড়ির ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা গন্ধ নাকে এলো। পুরনো কাগজ, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর চন্দন ধূপের এক অদ্ভুত মিশ্রণ। বিশাল হলঘরে টিমটিম করে জ্বলছে কয়েকটা ঝাড়বাতি। সেখানে অপেক্ষা করছিল বাড়ির বাকি সদস্যরা। প্রথমেই এগিয়ে এলেন মাধবী, বাড়ির প্রধান পরিচারিকা। বয়স ৩০-এর কোঠায়, কপালে চন্দনের ফোঁটা, হাতে সবসময় একটা তুলসী কাঠের মালা জপ করে চড়েছে। তার চোখে মুখে এক সর্বদা ভয়ের ছাপ। মাধবী কম্পিত হাতে নির্মলকে প্রণাম জানাল। তার দৃষ্টি অস্থির, যেন ঘরের প্রতিটা অন্ধকার কোণে সে বিপদের আশঙ্কা করছে। ছোটবাবু, আপনার ঘর তৈরি আছে, কিন্তু সাবধান, সন্ধ্যের পর পশ্চিমের বারান্দায় যাবেন না। এরপর এলেন গোপালবাবু, এস্টেট ম্যানেজার। রোগা, চশমা পরা এক নার্ভাস প্রকৃতির মানুষ। হাতে একটা মোটা খাতা। তিনি বারবার নিজের চশমাটা ঠিক করছিলেন আর ঘাম মুছছিলেন। স্বাগতম ছোটবাবু। হিসেব নিকেশ সব তৈরি আছে, তবে তবে গত মাসের কিছু হিসেবে গোলমাল হতে পারে। কর্তামশাই শেষ কদিন কাউকে ঘরে ঢুকতে দিতেন না। গোপালবাবুর পাশেই দাঁড়িয়েছিলেন ডাক্তার সোমস, হাতে একটা চুরুট, মুখে একটা তাচ্ছিল্যের হাসি। তিনি এগিয়ে এসে করমর্দনের জন্য হাত বাড়ালেন। Welcome, Mr. Chatterjee. Very sad demise. Heart attack, I presume. যদিও লোকাল লোকজন সব গোস্ট স্টোরি বানাচ্ছে। কিন্তু যার দিকে নির্মলের চোখ আটকে গেল, তিনি কুমুদিনী, নির্মলের নতুন কাকিমা। বয়সে নির্মলের থেকেও ছোট হবেন। মাত্র ৬ মাস আগে কালীপদ তাকে বিয়ে করেছিলেন। বিধবার সাদা থানে তাকে কোনো এক দেবীর মতো লাগছিল, কিন্তু সেই দেবীর চোখে ছিল এক গভীর রহস্য। তিনি ধীর পায়ে নির্মলের সামনে এসে দাঁড়ালেন। এসো নির্মল, তোমার কাকা তোমার কথাই ভাবতেন শেষ কয়েকটা দিন। উনি জানতেন একমাত্র তুমিই পারবে এই অভিশাপের মুখোমুখি হতে। কাকিমার শান্ত গলার স্বরে এমন কিছু ছিল যা নির্মলকে অস্বস্তিতে ফেলে দিল। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, অভিশাপ? তুমিও এসব বিশ্বাস করো কাকিমা? কুমুদিনীর ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা দিল, যা মুহূর্তের মধ্যে মিলিয়েও গেল। তিনি নির্মলের চোখের দিকে তাকিয়ে এক ধ্রুব সত্য উচ্চারণ করলেন। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় নির্মল। যা দেখা যায় না তা যে নেই এমন তো নয়। হাত পা ধুয়ে এসো, রাতে কথা হবে। রাত বাড়ার সাথে সাথে বাইরের ঝড়ও প্রবল হল। ডাইনিং টেবিলে মোমবাতির আলোয় ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল। নির্মল, ইন্সপেক্টর সেন, ডাক্তার সোমস আর গোপাল খেতে বসেছেন। কুমুদিনী একপাশে বসে তদারকি করছেন। এক অস্বস্তিকর নিস্তব্ধতা। হঠাৎ দপ করে নিভে গেল সমস্ত আলো। অন্ধকারের মধ্যে ইন্সপেক্টর সেনের বিরক্ত কণ্ঠস্বর শোনা গেল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আরে, আলো গেল কেন? হ্যারিকেন কোথায়? ঠিক তখনই সেই শব্দটা শোনা গেল ওপরতলায়। কার্পেট মোড়া করিডোর দিয়ে কেউ হেঁটে আসছে। ছম ছম ছম, পায়ের তোড়া বা নূপুরের শব্দ, কিন্তু সাধারণ নূপুর নয়,
যেন অনেক ভারী, অনেক পুরনো দিনের গয়না। সেই শব্দ শুনে মাধবীর হাতের থালাটা সশব্দে মাটিতে পড়ে গেল। সে দুই হাতে কান চেপে ধরে আর্তনাদ করে উঠল। এসেছে, ও এসেছে। আলো নিভলেই ও আসে, খুনির খোঁজে। নির্মল অন্ধকারের মধ্যেই উঠে দাঁড়ালেন। তার হৃৎপিণ্ডটা বুকের ভেতর লাফাচ্ছে। তিনি ওপরের দিকে তাকিয়ে চিৎকার করে জানতে চাইলেন, কে কে ওখানে? ডাক্তার সোমস পকেট থেকে দেশলাই বের করতে করতে বিরক্তি প্রকাশ করলেন, যদিও তার গলা সামান্য কাঁপছিল। ডোন্ট বি সিলি। নিশ্চয়ই হাওয়ায় কিছু নড়ছে, আমি দেখছি। ডাক্তার দেশলাই জ্বালাতে যাবেন, এমন সময় ওপরতলায় এক হাড়হিম করা চিৎকার শোনা গেল। মানুষের গলা, কিন্তু তাতে মিশে আছে অমানবিক যন্ত্রণা। বাঁচাও! আ! সবাই মিলে দৌড়ে সিঁড়ি দিয়ে ৩ তলায় উঠল। সেই নিষিদ্ধ ঘরের সামনে বন্ধ দরজার বাইরে লুটিয়ে পড়ে আছেন গোপালবাবু। তার শরীরটা ধনুকের মতো বেঁকে আছে, চোখ দুটো উল্টে গেছে ওপরের দিকে। নির্মল হাঁপাতে হাঁপাতে গোপালবাবুর পাশে বসে পড়লেন। গোপালবাবু, কি হয়েছে? ইন্সপেক্টর সেন টর্চ ফেললেন গোপালবাবুর মুখের ওপর। সবাই শিউরে উঠল। গোপালের কপালে দগদগে লাল পোড়া দাগ, ঠিক একটা ত্রিশূলের আকৃতি, যেন কেউ গরম লোহা দিয়ে ছ্যাঁকা দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটল তারপর। গোপালবাবু হঠাৎ সোজা হয়ে বসলেন। তার মুখ দিয়ে যে স্বর বের হল তা গোপালের নয়, এক নারীর কণ্ঠস্বর। প্রাচীন কর্কশ এক বাংলা ভাষায় কথা বলছে সে। কলাবাগানের মাটি রক্ত চায়, নববধূর রক্তে ভিজেছে যে মাটি। 7 জন মরেছিল লোভে, 7 জন মরবে যতক্ষণ না সত্য চিতাগ্নির মতো জ্বলে ওঠে। বলতে বলতেই গোপালবাবু আবার জ্ঞান হারালেন। মুখ দিয়ে ক্যাঁচা বের হতে লাগল। ডাক্তার সোমস দ্রুত এগিয়ে এসে গোপালবাবুর নাড়ি পরীক্ষা করলেন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। হি ইজ ইন শক, কুইক, ওকে নিচে নিয়ে চলো। সবাই যখন ব্যস্ত গোপালবাবুকে নিয়ে, কুমুদিনী তখনও দাঁড়িয়েছিলেন সিঁড়ির এক কোণে। তার দৃষ্টি নিবদ্ধ ছিল সেই বন্ধ দরজার দিকে। তিনি ফিসফিস করে বললেন, শুরু হয়ে গেছে, ও আর থামবে না। গোপালবাবুকে কোনোক্রমে সুস্থ করে নিচের ঘরে শোয়ানো হল। ডাক্তার সোমস তার পাশে বসে রইলেন। বাইরের বারান্দায় এসে দাঁড়ালেন নির্মল আর ইন্সপেক্টর সেন। হরিপদ একটা লণ্ঠন নিয়ে সেখানে বসেছিল। নির্মল এবার আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি হরিপদর দিকে এগিয়ে গেলেন। হরিপদ, এবার তোমায় বলতেই হবে, কিসের কলাবাগান? কে এই মহিলা যার কথা গোপাল বলছিল? হরিপদ একটা দীর্ঘশ্বাস ফেলল। লণ্ঠনের আলোয় তার বলিরেখাগুলো আরো গভীর দেখালো। সে আকাশের দিকে একবার তাকিয়ে নিয়ে বলতে শুরু করল, সে আজ থেকে 50 বছর আগের কথা ছোটবাবু। তখন এই গদিতে বসতেন আপনার ঠাকুরদা। বাড়ির পেছনে যে বিশাল জঙ্গল দেখছেন, ওটা তখন ছিল এক সুন্দর কলা বাগান। এই বাড়িতে এক নতুন বউ এসেছিল, নাম শকুন্তলা। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সে ছিল সন্তান সম্ভবা। ইন্সপেক্টর সেন অধৈর্য হয়ে উঠছিলেন, কিন্তু গল্পের মোড় তাকে থামিয়ে দিল। তিনি প্রশ্ন করলেন, তারপর হরিপদর গলা ধরে এলো। পুরনো পাপের কথা মনে করে সে যেন কুঁকড়ে যাচ্ছিল। শকুন্তলা মা নাকি বাড়ির এমন এক গোপন কথা জেনে ফেলেছিলেন, যা জানলে এই জমিদার বংশের মান সম্মান ধুলোয় মিশে যেত। লোকে বলে তিনি নাকি আত্মহত্যা করেছিলেন গলায় দড়ি দিয়ে। কিন্তু আমি তখন ছোট ছিলাম বাবু। আমি নিজের চোখে দেখেছিলাম।
হরিপদর গলা কেঁপে উঠল ভয়ে। সে এদিক ওদিক তাকিয়ে নিল, যেন সেই ঘাতকেরা এখনো অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে আছে। অমাবস্যার রাতে 7 জন লোক, হ্যাঁ বাবু 7 জন, শকুন্তলা মাকে জোর করে টেনে নিয়ে গেছিল ওই কলাবাগানে। মা কত কাকুতি মিনতি করেছিল, কিন্তু তারা শোনেনি। তাকে মেরে ওই কলা গাছগুলোর নিচেই পুঁতে দেওয়া হয়েছিল। আর তারপর থেকেই নির্মল শ্বাসরুদ্ধ করে শুনছিলেন। তিনি হরিপদকে থামতে দেখে তাগাদা দিলেন। তারপর হরিপদর চোখে এবার আতঙ্কের ছায়া। সে কাঁপা কাঁপা হাতে কলাবাগানের দিকটা নির্দেশ করল। তারপর থেকেই যখনই ওই কলাবাগানে ফুল আসে, আমরা কান্নার শব্দ পাই। শাকচুন্নি, অপঘাতে মরা সদবা মেয়েদের আত্মা। সে মুক্তি চায়নি বাবু, সে চেয়েছিল বিচার। সে বলেছিল, আমার রক্তে যেমন এই মাটি ভিজেছে, তেমনি আমার হত্যাকারীদের রক্তে এই মাটি ভিজেবে। 7 জন তাকে মেরেছিল, 7 জনের প্রাণ সে নেবে। ইন্সপেক্টর সেন পকেট থেকে তার নোটবুক বের করে নোট নিতে নিতে পুলিশের স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি তথ্য যাচাই করতে চাইলেন। এই 7 জন কারা ছিল? তাদের নাম জানো? হরিপদ মাটির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর খুব কষ্টে, যেন বুকের ভেতর থেকে পাথর সরিয়ে শেষ নামটা উচ্চারণ করল। সবাই মরেছে বাবু, অপঘাতে মরেছে। শেষ জন ছিলেন আপনার কাকা কালীপদবাবু। নির্মল এক পা পিছিয়ে গেলেন। নিজের কাকার বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ তিনি মেনে নিতে পারছিলেন না। অসম্ভব! কাকার বয়স তখন কতই বা ছিল? তিনি কি করে? এমন সময় ভেতর থেকে কুমুদিনী বেরিয়ে এলেন। তার মুখ পাথরের মতো শক্ত, কিন্তু গলায় ছিল এক অদ্ভুত দৃঢ়তা। এসব বাজে কথা, ছোটবেলার গল্প। তোমার কাকা হার্টের অসুখে মারা গেছেন। আর গোপাল, ও হয়তো অতিরিক্ত মদ্যপান করেছিল। কিন্তু নির্মল লক্ষ্য করলেন কুমুদিনীর হাত কাঁপছে। তিনি নিজের শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে আছেন। কাকিমার এই আচরণে নির্মলের সন্দেহ আরও ঘনীভূত হল। কাকিমা, তুমি কি কিছু জানো? কাকা চিঠিতে লিখেছিলেন বাকিরা অন্য প্রভুর সেবা করে। এই অন্য প্রভু কে? কুমুদিনী উত্তর দিলেন না, শুধু জানলা দিয়ে বাইরের অন্ধকার কলাবাগানের দিকে তাকিয়ে রইলেন। ঠিক সেই সময় বিদ্যুৎ চমকাল। আর সেই আলোয় নির্মল দেখলেন দূরে কলাবাগানের মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা, এলো চুল, আর তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। শ্যামপুর এস্টেটের রহস্য সবে দানা বাঁধতে শুরু করেছে। কে সেই শকুন্তলা? কি সেই গোপন সত্য যা ঢাকতে তাকে মরতে হয়েছিল? আর বন্ধ ঘরের চাবি খুললে কি বেরিয়ে আসবে? শুনুন পরের পর্বে। শুনলেন শাঁকচুন্নি বাড়ির অভিশাপের প্রথম পর্ব। আগামী পর্বে আমরা জানব সেই কলাবাগানের গভীরে লুকিয়ে থাকা এক শিউরে ওঠা ইতিহাস। সঙ্গে থাকুন।